দর্শক, নেপালেও যে বাংলাদেশের মতো পরিস্থিতি হয়েছে সেটা আমরা জানি। নেপালে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, কিন্তু সেই সরকারের পরিধি এত ছোট যেটা নিয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশের সঙ্গে তুলনামূলক আলোচনা চলছে। বাংলাদেশের উপদেষ্টা পরিষদের এত বড় বহর, অথচ নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের বহর মাত্র ৩-৪ জনের সীমিত। এবং সুশীলা কার্কি তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই আগামী বছর মার্চের 5 তারিখে নির্বাচনের ঘোষণা দিয়ে দেয়া সব কিছু মিলিয়ে চমক সৃষ্টি করছেন একের পর এক। এবার নতুন আরেকটা চমক তৈরি করলেন। নেপালে যে বিদ্রোহ হয়েছে সেই বিদ্রোহে জেন জি অংশগ্রহণ করেছে এবং সেই বিদ্রোহের সহিংসতাকে রাষ্ট্রবিরোধী অপরাধ এবং তার বিচার করার ঘোষণা দিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তাতে করে বিশ্বে তোলপাড় তৈরি হয়েছে যে এ কোন মুসিবতের মধ্যে পড়ল নেপালের জেন জি, এবং সেখানেও বাংলাদেশের সঙ্গে তুলনা শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কি হচ্ছে নেপালে? সত্যিই কি বিক্ষোভকারীরা এবার বিচারের মুখোমুখি হতে বাধ্য হবে? আর বিচার হলে তাদের কি পরিণতি হবে সেগুলোই বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নেপালের কথা। নেপালের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সাবেক প্রধান বিচারপতি তিনি, এবং নেপালের ইতিহাসের একমাত্র এবং প্রথম নারী প্রধান বিচারপতিও ছিলেন তিনি। ক্ষমতাসীন সরকারের এক মন্ত্রীকে দণ্ড দেওয়ার মতো মহা আলোচিত ঘটনাও তিনি ঘটিয়েছিলেন। এই দুর্দান্ত প্রতাপশালী মহিলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই একের পর এক চমক সৃষ্টি করছেন। দায়িত্ব নেওয়ার সাথে সাথে 2-3 ঘন্টার মধ্যেই মার্চের 5 তারিখে নির্বাচন হবে ঘোষণা দিয়েছেন। এবার তিনি এই যে আন্দোলন হলো এবং আন্দোলনে সহিংসতা হলো, সেই সহিংসতাকে সুস্পষ্ট পরিকল্পিত রাষ্ট্রদ্রোহী অপরাধ বলে ঘোষণা দিয়েছেন এবং বিচারের ঘোষণাও দিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তিনি কি ফ্যাসিস্টের দোসর? নেপালের যারা ফ্যাসিস্ট, যারা বিদায় নিল সরকার থেকে, তাদের কি নিজেদের লোক এই সুশীলা কার্কি? নেপালের জেনজি কি এই প্রধানমন্ত্রীকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দেবেন, না কি হতে চলেছে নেপালে? গণমাধ্যম যেটা বলছে, গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে কালের কণ্ঠ বলছে, নেপালে বিক্ষোভে সহিংসতা পরিকল্পিত রাষ্ট্রবিরোধী অপরাধ, সেটা বলছেন কার্কি। এই মানে আরও একাধিক গণমাধ্যমে এক এক রকম কথা বলছে, কিন্তু মূল ব্যাপারটা, খবরটা একই। এই যে সহিংসতাকে পরিকল্পিত বলা হচ্ছে এবং রাষ্ট্রবিরোধী অপরাধ বলা হচ্ছে, রাষ্ট্রদ্রোহী অপরাধে কিন্তু মৃত্যুদণ্ডের ঘটনাও ঘটতে পারে। এই যে সহিংসতা হলো, এখানেই বাংলাদেশের সঙ্গে তুলনা করা হচ্ছে এই কারণেই যে নেপালের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েই যেমন প্রথম 2-3 ঘন্টার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন কবে নির্বাচন হবে, কোন তারিখে নির্বাচন হবে, যেটা বাংলাদেশে 13 মাস পার হয়ে 14 মাসেও আমরা পাইনি। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েই বললেন যে সহিংসতা পরিকল্পিত এবং রাষ্ট্রদ্রোহী অপরাধ। সেখানে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ওই জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবে পুলিশকে কারা মেরেছিল সেই ব্যাপারে কোনো ধরনের কোনো তথ্য পাইনি, এবং আন্দোলনকারীদের ভেতরে কারা ঢুকে গিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, এমনকি মেট্রো রেলে পর্যন্ত আগুন দিয়ে দিয়েছিল, সংসদ ভবন কারা আক্রমণ করেছিল, এই ব্যাপারগুলো এখন পর্যন্ত আলোচিত হয়নি এবং সেগুলোকে অপরাধ হিসেবে ভাবার কোনো স্কোপ আমরা আসলে পাইনি। আমরা ভেবেছি বিপ্লবীরা বিপ্লবের সময় হয়তো ঝোঁকের বশে কিংবা আবেগের বশে কাজগুলো করে ফেলেছে, কিন্তু নেপালের নতুন প্রধানমন্ত্রী একটা বার্তা দিয়েছেন যে বিক্ষোভ নয়, আন্দোলন কোনো অপরাধ নয়, অভ্যুত্থান কোনো অপরাধ নয়, কিন্তু সহিংসতা সেটা যদি পরিকল্পিত হয়
তাহলে অবশ্যই সেটা রাষ্ট্রবিরোধী অপরাধ। সেইখানেই বাংলাদেশের সঙ্গে অনেকে তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করছেন। নেপালের প্রধানমন্ত্রী কি বলছেন, সে দেশে কি হচ্ছে? নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি রবিবার বলেছেন, অর্থাৎ আজকে বলেছেন, গত সপ্তাহে জেএনজি আন্দোলনের সময় সংগঠিত অগ্নিসংযোগ ও ভাঙচুর ছিল দেশের বিরুদ্ধে সংগঠিত অপরাধ। একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন এটা দেশের বিরুদ্ধে অপরাধ, অর্থাৎ রাষ্ট্রদ্রোহী অপরাধ। শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরদিনই দায়িত্ব গ্রহণ করে কার্কি বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ঘোষণা দেন। সরকারের রূপরেখার অংশ হিসেবে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। দায়িত্ব নেওয়ার পর সিংহ দরবারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ভাষণে কার্কি বলেন, এসব অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত হওয়া উচিত এবং সত্য উদ্ঘাটন করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে তিনি সঠিক পথে দেশকে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার উপরেও জোর দেন। কার্কি বলেছেন, মাত্র ২৭ ঘন্টার বিক্ষোভে আমি আগে কখনো এমন পরিবর্তন দেখিনি। এই তরুণ প্রজন্মের দাবিগুলো পূরণে আমাদের দৃঢ় সংকল্প নিয়ে এগোতে হবে। আমি ইচ্ছা করে এখানে আসিনি, আপনাদের আহ্বানে এই দায়িত্ব নিয়েছি। প্রতিবাদের নামে যা ঘটছে তা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলেই মনে হচ্ছে, যা এক ধরনের ষড়যন্ত্রের প্রশ্ন তোলে। তিনি আরও বলেন, সিংহদরবার, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসায়িক কমপ্লেক্স এবং ব্যক্তিগত সম্পত্তিতে ভাঙচুরের তদন্ত করবে সরকার। তার মানে তিনি মনে করছেন যে আন্দোলন বৈধ, আন্দোলন করার অধিকার যে কারোরই রয়েছে, কিন্তু সরকারি বিভিন্ন সম্পদে যে ভাঙচুর, অগ্নিসংযোগ, যে সহিংসতা, সেটা কখনো আন্দোলনকারীদের কাজ হতে পারে না, সেটা রাষ্ট্রদ্রোহী কাজ, এবং তিনি বলছেন এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। তার মানে তিনি এক ধরনের আভাস কিন্তু দিচ্ছেন যে নেপালের আন্দোলনকারীদের মধ্যে হয়তো তৃতীয় পক্ষ ঢুকে পড়েছিল, তৃতীয় পক্ষ ঢুকে পড়ে এই সহিংসতা করেছে, যেটারই তিনি তদন্ত করতে চাইছেন এবং তদন্ত করে বের করতে চাইছেন যে এর এই যে সহিংসতা, এই যে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড, এগুলো কারা করলো এবং তাদেরকে তিনি বিচারের আওতায় আনতে চান। নেপালের জেএনজিদের আমরা দেখেছি তারা আন্দোলনের পরে নতুন যে সরকার, সেই সরকারকে সমর্থন দিয়ে তার সরকারের কাছে ক্ষমা চেয়েছেন, যে তারা যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য তারা ক্ষমা চেয়ে তারা আবার মানে পড়ার টেবিলে চলে গেছেন। কিন্তু ঠিক উল্টাটা আমরা বাংলাদেশে দেখেছি। বাংলাদেশে এখন পর্যন্ত ওই জুলাই আন্দোলনের বিভিন্ন শব্দ ব্যবহার করে জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবী, সমন্বয়ক, জেএনজি, মানে বৈষম্যবিরোধী আন্দোলনের সৈনিক, এরকম নানা তৌহিদি জনতা, এরকম নানা উপাধি ব্যবহার করে চাঁদাবাজির একটা মহোৎসব শুরু হয়েছে বাংলাদেশে, যেটা আমরা দেখছি। এবং আন্দোলনকারীরা সরকারের অংশ হয়েছে, আন্দোলনকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতাপশালী হয়েছে, অর্থবিত্তের মালিক হয়েছে সমন্বয়ক পরিচয় দিয়ে। এই ঘটনাগুলো বাংলাদেশে দেখেছি, যার উল্টাটা আমরা নেপালে দেখলাম। এবং বাংলাদেশে এটাও কিন্তু আমরা দেখিনি যে মানে বিপ্লবের মধ্যে তৃতীয় কোনো পক্ষ ঢুকে পড়েছিল কিনা, কোনো সন্ত্রাসী গোষ্ঠী ঢুকে পড়েছিল কিনা, যে সন্ত্রাসী গোষ্ঠী ঢুকে পড়ে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে, বাংলাদেশ টেলিভিশনে আগুন দেয়া, মেট্রো রেলে আগুন দেয়া, সড়ক ভবনে আগুন দেয়া, সারা দেশে অন্তত 400টি থানায় আক্রমণ করা, অস্ত্র লুট করা, থানায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া, পুলিশ হত্যা করা, এই ঘটনাগুলো তৃতীয় কোনো পক্ষ ঢুকে করেছে কিনা এবং রাষ্ট্রের এত বড় সর্বনাশ সেই তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে হয়েছে কিনা, সেই ধরনের কোনো তদন্তের ব্যাপার কিন্তু আমরা বাংলাদেশে দেখিনি। কিন্তু নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তিনি প্রয়োজন অনুধাবন করলেন যে এগুলো তদন্ত করা উচিত এবং তদন্ত করে দেখা উচিত যে এই সহিংসতাগুলো কারা করেছে। মানে এখানে বলে রাখা ভালো যে আন্দোলন এবং সহিংসতা দুটো কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। আন্দোলন করার যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন করার অধিকার যে কারোর রয়েছে, কিন্তু আন্দোলনের নামে যখন সহিংসতা হবে, সহিংসতাটা অবশ্যই অপরাধ, যেটা নেপালের প্রধানমন্ত্রী ভাবছেন। কিন্তু সেটা নিয়ে আবার তিনি নতুন কোনো দ্বন্দ্বের মধ্যে পড়ে যান কিনা
তাকে মানে পতিত সরকারের দোসর হিসেবে আখ্যা দেয় কিনা, জেএনজি ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দেয় কিনা, সেটাই আমরা দেখব। নেপালের ঘটনাচক্র কোন দিকে যাচ্ছে, নেপালে বেশ চমক জাগানো অনেক কিছুই ঘটছে, যেগুলো সারা বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। এখন দেখার বিষয় যে সাবেক এই প্রধান বিচারপতি কতটা কঠোরভাবে দেশের নিয়ন্ত্রণ নিজের কবজার মধ্যে নিয়ে সব কিছু গোছালোভাবে একটা নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারেন নাকি ব্যর্থ হন। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে নেপালে কি হতে চলেছে? নেপাল থেকে আমরা এতটুকু কোনো কিছু শিক্ষা নিতে পারি কিনা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।